সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশ সশস্ত্র বাহিনী 21শে নভেম্বর প্রতি বছর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আমাদের সশস্ত্র বাহিনী, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এয়ার কমোডোর মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক, পরিচালক, বিমান পরিচালন পরিদপ্তর। আছেন ব্রিগেডিয়ার জেনারেল মাশিহুর রহমান, ডাইরেক্টর জেনারেল আর্মড ফোর্সেস ডিভিশন। এবং আমাদের সঙ্গে আছেন কমান্ডার নাহিদ শারমিন, ডাইরেক্টিং স্টাফ, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ। দর্শক, আপনারা আলোচনায় চাইলে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ছাড়াও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে হবে। সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে শ্রদ্ধা। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে পদত্যাগের হুমকি বিএনপি এমপিদের। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জোট নেতাদের আবেদন। সরকার পতনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বাস ভাড়া অর্ধেক দিতে চাওয়ায় বদরুন্নেসা কলেজের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ায় সহপাঠীদের বিক্ষোভ। বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সমাবেশ, চালক ও হেলপার গ্রেফতার। এবং লাইসেন্স ছাড়াই মোবাইল কোম্পানিগুলোর কন্টেন্ট ইউটিউবে যাওয়া বেআইনি, একর সভায় তথ্যমন্ত্রী। সেট টপ বক্সের দাম বেশি রাখলেই ব্যবস্থা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আমাদের আলোচনার শিরোনাম আমাদের সশস্ত্র বাহিনী। শুরুতে যেমনটি বলছিলাম, আজ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। তা আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের 3 বাহিনীর 3 জন কর্মকর্তা। তাদের সঙ্গে মূলত সশস্ত্র বাহিনী দিবস নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল মাশিহুর রহমান, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। 21শে নভেম্বর আমরা সশস্ত্র বাহিনী দিবস পালন করি, প্রতি বছরই করি। তো 21শে নভেম্বর কেন আমাদের সশস্ত্র বাহিনী দিবস হলো, আর এই দিনটির তাৎপর্যই কি? ধন্যবাদ। আজকের এই সশস্ত্র বাহিনী দিবসে আমাদেরকে জাতির সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য আপনাকে এবং আমাদের সকল গণমাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমাদের সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করছি যে বিশ্বের উন্নত দেশগুলোর মতো আমাদের দেশও সশস্ত্র বাহিনীর এই কর্মকাণ্ডে আরও উৎসাহ প্রদানের জন্য সশস্ত্র বাহিনী দিবসগুলো প্রতিপালিত হয়। আজকের এই দিবসে আমরা সরকারকে অশেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য উল্লেখ করার পূর্বে সর্বপ্রথমেই আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে আমরা আরও শ্রদ্ধা জানাতে চাই 30 লক্ষ শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা গর্বিত একটি জাতি এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আজ বিশেষভাবে আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সশস্ত্র বাহিনীর যে সমস্ত অকুতোভয় বীর সেনানীরা, যারা স্বাধীনতার শুরু থেকেই আমাদের সশস্ত্র বাহিনীর সম্পৃক্ত হয়ে দেশ রক্ষার সংগ্রামে লিপ্ত হয়েছেন, যুদ্ধ শুরু করেছেন এবং সর্বশেষে বিজয় ছিনিয়ে এনেছেন। সশস্ত্র বাহিনী দিবস আমাদের গর্বের একটি ব্যাপার। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী যখন আমাদের দেশের দেশের নিরীহ জনগণের উপর যখন ঝাঁপিয়ে পড়ল, তখন আমাদের সশস্ত্র বাহিনী যে যেখানেই ছিল, এর পূর্বেই বঙ্গবন্ধুর সেই আহ্বানে সাড়া দিয়ে সবাই প্রস্তুত ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। সেই অনুসারে প্রথম দিন থেকেই বিশেষত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন বাংলাদেশে অবস্থান করছিল। যশোরে ছিল ফার্স্ট বেঙ্গল, জয়দেবপুরে সেকেন্ড বেঙ্গল, সৈয়দপুরে থার্ড বেঙ্গল, কুমিল্লাতে ফোর্থ বেঙ্গল এবং চট্টগ্রামে ছিল অষ্টম বেঙ্গল রেজিমেন্ট। তারা প্রথম দিন থেকেই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের যুদ্ধ ধীরে ধীরে গতি লাভ করে। এই গতি লাভ করে আমাদের যে সশস্ত্র সংগ্রাম, এটি সশস্ত্র যুদ্ধে অত্যন্ত তাড়াতাড়ি কুইকলি এটা সশস্ত্র যুদ্ধে রূপ লাভ করে এবং আমরা জেনারেল ওসমানীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যায় তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের দিকে।
যুদ্ধের শুরুর দিকে আমরা হয়তো পরবর্তীতে হয়তো আলোচনায় একটু সুযোগ পেলে আমরা বলবো যে প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর 3টি ব্রিগেড গঠিত হয়। এরই সাথে আমাদের নৌবাহিনীর একটি নৌবাহিনীর কমান্ডো দল গঠিত হয় এবং আমাদের এয়ারফোর্সের কিলো ফ্লাইটও এই সময়ে কাজ করতে শুরু করে। তো যখন নভেম্বর মাস ঘনিয়ে আসে ততদিনে আমাদের সেনাবাহিনীর 3টি ব্রিগেড এবং 11টি সেক্টর সুসংগঠিত হয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আমাদের নৌবাহিনীর নৌ কমান্ডো দল কার্যকরীভাবে অপারেশন চালাতে সক্ষম হয় এবং একইভাবে আমাদের বিমান বাহিনীর কিলো ফ্লাইট অত্যন্ত সক্ষমতার সাথে আমাদের যুদ্ধে অংশগ্রহণ করে শত্রুর বিভিন্ন স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়। তো এই পরিস্থিতিতে 21শে নভেম্বর সেই দিন মূলত মিত্র বাহিনী বাংলাদেশ মুক্তিবাহিনীর সাথে যুক্ত হয়ে যে যুদ্ধ করবে এই বিষয়টির সিদ্ধান্ত গৃহীত হয় এবং এরই প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এর সাথে দেশের আপামর জনগণ যারা 11টি সেক্টরে বিভক্ত হয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল তারাও ওই দিন থেকে সম্পৃক্ত হয়ে মিত্র বাহিনীর সাথে কাজ করবে এই সিদ্ধান্ত গৃহীত হয় 21শে নভেম্বর এবং এর উপর ভিত্তি করেই 22শে নভেম্বর 1971 সালে জেনারেল ওসমানী তার অপারেশনাল ডাইরেক্টিভ নাম্বার 1 জারি করেন, যার মাধ্যমে সেক্টরগুলোকে এবং আমাদের সেনাবাহিনীর 3টি রেগুলার ব্রিগেড যেটার নাম ছিল কে ফোর্স, এস ফোর্স অ্যান্ড জেড ফোর্স, এই 3টি ব্রিগেড এবং বিমান বাহিনীর কিলো ফ্লাইট এবং নৌ কমান্ডোরা একসাথে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বিকজ ওই দিন আমরা বুঝতে সক্ষম হই যে আমাদের বিজয় অতি সন্নিকটে এবং সেটাই আমরা স্মরণ করছি এই সশস্ত্র বাহিনী 21শে নভেম্বর প্রতি বছর। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে যুক্ত হতে চাই এরকম মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। জেনারেল মাসিহুর বলছিলেন যে আমাদের সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্যতা। আমি যদি আপনার বাহিনীর দিকে আসি, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে আসি, একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যেরকম বাংলাদেশের অর্জন, বাংলাদেশের পথ চলা, সেরকম আমাদের 3 বাহিনীর যাত্রাও একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, মানে পৃথিবীর ইতিহাসে গৌরব উজ্জ্বল একটি ঘটনা। তো সেই জায়গাতে আজকের 50 বছর বাংলাদেশের হয়েছে, 50 বছরে এসে যদি আপনার বাহিনীর কথা জানতে চাই, সেই 71-এর যে আমরা যাত্রা শুরু করলাম আজকে 2021-এ এসে কোথায় দাঁড়িয়ে আছি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, আমার সহকর্মীবৃন্দ, টিভি সেটের সামনে যে সমস্ত দর্শকবৃন্দ বসে আছেন, সবাইকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা এবং সালাম। অনুষ্ঠানের শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, সময় টিভিকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি মহতী অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে দেশের আপামর জনসাধারণের সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যার পরিপ্রেক্ষিতে আজ আমরা দেশ পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, একটি স্বাধীন পতাকা পেয়েছি এবং যার পরিপ্রেক্ষিতে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে এরকম একটা অনুষ্ঠানে আপনার সাথে কথা বলতে পারছি। সেই সাথে আমি আরও শহীদদের, যারা লাখো শহীদ রক্ত দিয়েছেন স্বাধীনতা যুদ্ধে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আমি আরও শ্রদ্ধা নিবেদন করতে চাই এবং স্মরণ করতে চাই 1975 সনের 15ই আগস্ট সেই কালো রাতের ঘটনাকে, যার মাধ্যমে বঙ্গবন্ধু সপরিবারে শাহাদত বরণ করেছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই প্রেক্ষিতে আমি একটু কথা বলতে চাই, সশস্ত্র বাহিনী এই দিবসটি একটি তাৎপর্যমণ্ডিত দিন আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের সমস্ত সদস্যদের মাঝেও এবং দেশের জনগণের মাঝেও। আমার সহকর্মী যেভাবে বললেন সশস্ত্র বাহিনীর তাৎপর্য, সেই সাথে আমি বাংলাদেশ বিমান বাহিনীর তখনকার অবস্থা, এখন কী অবস্থায় এসে দাঁড়িয়েছে সেটা একটু আপনার সাথে শেয়ার করতে চাই। যুদ্ধের শুরুতেই আমাদের খুব তীব্রভাবে অনুভূত হচ্ছিল একটি শক্তিশালী বিমান বাহিনীর, বাট আপনি যখন জানেন যে সেই সময়টাতে খুব সহজ ছিল না এরকম একটি বাহিনী গড়ার জন্য। যা হোক, সেই আকাঙ্ক্ষা থেকে, জাতির সেই তীব্র আকাঙ্ক্ষা থেকে 28শে সেপ্টেম্বর কিলো ফ্লাইট গঠিত হয়। আপনারা যদি ইতিহাস দেখেন সেখানে দেখবেন কিলো ফ্লাইটের এই সময়টাতে ভারত সরকার কর্তৃক 3টি বিমান, অতি সাধারণ মানের বিমান, একটি ড্যাকোটা, একটি অ্যালোয়েট, একটি অটার বিমান আমরা পেয়ে থাকি। এর সাথে 9 জন বৈমানিক এবং 47 জন বিমান সেনা এই কিলো ফ্লাইট গঠিত হওয়ার পর আক্রমণ রচনা করে। প্রথম আক্রমণটি হয় 3রা ডিসেম্বর। এখানে একটি জিনিস ধর্তব্যের মধ্যে আমরা নিতে পারি, এই বিমানগুলো ছিল অতি সাধারণ মানের, বা
কিন্তু তীব্র দেশপ্রেমের জন্য আমাদের বৈমানিক বৃন্দ এবং আমাদের টেকনিশিয়ানরা এই বিমানগুলোকে যুদ্ধোপযোগী করে তোলেন। তারই প্রেক্ষিতে 3রা ডিসেম্বর মধ্যরাতে আমরা আক্রমণ চালাই বিভিন্ন পিওএল স্টেশনে। আপনি জেনে থাকবেন যুদ্ধের জন্য জ্বালানি একটু অতি অত্যাবশ্যকীয় জিনিস। আমরা চিটাগাংয়ের ইস্টার্ন রিফাইনারিতে এবং নারায়ণগঞ্জের গোদনাইলে প্রথম আক্রমণ করি। এর মাধ্যমে তাদের তেলের ডিপোকে আমরা ধ্বংস করে দিই। তারই প্রেক্ষিতে 1971 সনের 16ই ডিসেম্বর সময়ের পরিক্রমায় আমরা স্বাধীনতা অর্জন করি। যে কিলো ফ্লাইটের মাধ্যমে আমরা যাত্রা শুরু করেছিলাম, কালের পরিক্রমায় সেই কিলো ফ্লাইট আজ বাংলাদেশ বিমান বাহিনী হিসেবে বিশ্বে একটি শক্তিশালী বিমান বাহিনী হিসেবে অবস্থান নিয়েছে। এর জন্য সর্বপ্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সুযোগ্য দিক নির্দেশনায় 1972 সনে বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন 10ই জানুয়ারি, তারপরই উনি চিন্তা করলেন একটি শক্তিশালী বিমান বাহিনীর জন্য। তার অনুরোধের প্রেক্ষিতে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন থেকে একটি প্রতিনিধি দল আসে, যাদের প্রেক্ষিতে আমরা 1972 সনের পরবর্তী সময়ে আমরা MiG-21, তখনকার দিনে এটা ছিল অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ বিমান, সেই MiG-21 যুদ্ধবিমান পাই, অন্যতম বেস্ট হেলিকপ্টার Mi-8 পাই এবং তার পরিপ্রেক্ষিতে আন্তনভ 24, আন্তনভ 26 এরকম পরিবহন বিমান এবং রেডার পাই। তখন থেকেই বাংলাদেশ বিমান বাহিনীর অগ্রযাত্রা আরও জোরালোভাবে শুরু হয়। 1974 সনে বঙ্গবন্ধু আমাদের জন্য ক্যাডেটদের জন্য, যাদের মাধ্যমে আমরা অফিসার পাই, তাই সেই ক্যাডেটদের জন্য ক্যাডেটস ট্রেনিং উইং করে দিলেন। তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2000 সনে আমাদেরকে এনে দিলেন MiG-29 মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান, যেটা আজও সারা বিশ্বে স্বীকৃত অতি আধুনিক বিমান রূপে। তারই পরিক্রমায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের জন্য এনে দিয়েছেন F7 BG-1, তারপর Yak-130, AW-130, AW-139 এবং C-130J জুলিয়েট, যেটা অন্যতম বিখ্যাত পরিবহন বিমান। এইরকম অনেক বিমান আমরা পেয়েছি বর্তমান জাতির পিতার সুযোগ্য কন্যার হাত ধরে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ক্যাডেটদের জন্য আমরা অতি আধুনিক সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু কমপ্লেক্স, যেটা বিমান বাহিনী একাডেমি হিসেবে পরিচিত, সেটা পেয়েছি এবং বিমান সেনাদের প্রশিক্ষণের জন্য আমরা ATI এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট পেয়েছি। এই কালের পরিক্রমায় বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়েও হয়তো একটু পরে আমরা শেয়ার করতে পারবো, আমরা এই মুহূর্তে দেশের বাইরে আমাদের 9টি হেলিকপ্টার এবং একটি বিশাল আকার অতি ক্ষমতা সম্পন্ন পরিবহন বিমান C-130 দেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছে ইউএনের আন্ডারে। এই সমস্ত কিছু সম্ভব হয়েছে বর্তমান সরকারের দিক নির্দেশনায় এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ বিমান বাহিনী দেশের ভিতর এবং দেশের বাইরে বিভিন্নভাবে যেভাবে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে আরও সেই কর্মধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কমান্ডার নাহিদ শারমিন, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। বলছিলাম আমাদের 3 বাহিনীতে যাত্রা শুরু করেছে আসলে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, একটি গৌরবোজ্জ্বল ইতিহাস এবং গৌরবোজ্জ্বল একটি মুহূর্তের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু, যেটি আমি একটু আগেও বলছিলাম। তো আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীর কথা আপনাকে জানতে চাই, সেই মুক্তিযুদ্ধে নৌবাহিনীর লড়াকু ভূমিকার কথা একটু আজকে দর্শকদের সঙ্গে শেয়ার করবেন। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সময় টিভি চ্যানেলকে ধন্যবাদ আমাদেরকে আপনাদের সেট আজকে আমন্ত্রণ জানানোর জন্য সশস্ত্র বাহিনী দিবসে। এবং আমি আসলে আজকের এই দিনটি অবশ্যই আমাকে শুরু করতে হবে, আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হয়েছে। সো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার হাত ধরেই আমাদের পথ চলা এবং তিনি আমাদের বাংলাদেশের, আধুনিক বাংলাদেশের আমি বলবো রূপকার। তো তার মাধ্যমেই আসলে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা একটা স্বাধীন জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছি। এখানে স্যাররাও আসলে উল্লেখ করেছেন যে 1971 সালের সেই 21শে নভেম্বর যখন সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের জনগণ, সাধারণ জনগণ, তার সাথে আমাদের মুক্তিযোদ্ধারা এবং আমাদের সামরিক বাহিনীর, সশস্ত্র বাহিনীর সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যগণ, তারা একযোগে একটি সুপরিকল্পিতভাবে আসলে যুদ্ধটা সংগঠন করতে পেরেছে এবং এটি আসলে আমাদের যুদ্ধকে, আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছে এবং এর ফলশ্রুতিতেই কিন্তু আসলে 16ই ডিসেম্বর আমরা আমাদের বিজয় অর্জন করতে পেরেছি। এখানে এই বিজয় অর্জনের পিছনে যদি আমাকে তাকাতে হয়, আসলে আমার সবার প্রথমে যেটা মনে হয় সেই 25শে মার্চের কালরাত্রির কথা, যেদিন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং এই ধ্বংসযজ্ঞ আসলে বাধ্য করেছিল আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা ইস্ট পাকিস্তান রাইফেলস
পুলিশ বা আনসারের মতো সাধারণ সদস্যদেরকে হাতে অস্ত্র তুলে নেওয়ার জন্য। এবং এর পরবর্তীতে কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাধারণ জনগণ এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা। এবং ওই সময়টা আসলে দরকার ছিল একটা সুসংগঠিত বাহিনীর, এবং সেখান থেকেই কিন্তু আসলে 1971 সালের আপনার 10 এপ্রিল মুজিবনগরে অস্থায়ী সরকার গঠন করা হয়। সেখান থেকে কিন্তু স্যার যেটা উল্লেখ করলেন যে 11টি সেক্টরে আমাদের তদানীন্তন পূর্ব পাকিস্তানকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। এর মধ্যে আমি এখন বিশেষত উল্লেখ করতে চাই 10 নম্বর সেক্টরের কথা, কারণ প্রতিটি সেক্টরেই সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরকে কিন্তু সেক্টর অধিনায়ক করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র 10 নম্বর সেক্টরটা, এটা হচ্ছে আপনার মুজিবনগর হেডকোয়ার্টারের অধীনে সরাসরি কাজ করত, এবং যেখানে আমাদের নৌ কমান্ডোরা 10 নম্বর সেক্টরের অধীনে ছিল এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। সবাই শুনে থাকবে অপারেশন জ্যাকপটের কথা। এটা আসলে আমাদের নৌ কমান্ডোদের জন্য অনেক বড় একটা বিজয় ছিল, কারণ আমাদের 8 জন সাবমেরিনার ছিলেন, তারা ফ্রান্সে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তারা কিন্তু এই মুক্তিযুদ্ধের ডাকে দেশে চলে এসেছেন এবং তাদের সাথে কতগুলো দেশ পেরিয়ে কতগুলো দেশ পেরিয়ে তারা চলে এসেছেন। এখান থেকে আসলে বোঝা যায় যে কি পরিমাণ দেশপ্রেম তাদের মধ্যে থাকলে এবং বঙ্গবন্ধুর ডাকে তারা কতটা অনুপ্রাণিত হলে তারা এভাবে দেশে চলে আসেন। পরবর্তীতে তাদের সাথে কিন্তু প্রায় 500 জন ভলান্টিয়ার যুক্ত হয় এবং তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হরিণাতে, পলাশীর হরিণা ক্যাম্পে তারা প্রায় 3 মাস কিন্তু প্রশিক্ষণ নেন, এবং প্রশিক্ষণটা শেষ হয় অগাস্টের প্রথম সপ্তাহে, এবং ঠিক 1971 সালের 15ই অগাস্টের রাতেই কিন্তু তারা এই অভিযানটা পরিচালনা করেন। এবং যেহেতু তারা তাদের ট্রেনিং ছিল, খুব ভালোভাবে তারা ট্রেনিং সম্পন্ন করেছিলেন, তারা কিন্তু একযোগে আমাদের নদী বন্দরে এবং আমাদের সমুদ্র বন্দরে একই দিনে একই সময়ে, এটা হচ্ছে আপনার কলকাতার আকাশবাণী থেকে একটা সিগন্যাল পেয়েছিলেন, তারা গান বাজানো হয়েছিল, সেই সিগন্যালের মাধ্যমে কিন্তু একই সময় তারা এই আক্রমণটা করেন, এবং এটার আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা খুব বড় একটা ইম্প্যাক্ট রাখে, কারণ তারা নিজের জীবন বিপন্ন করে লিম্পেড মাইন গায়ে বেঁধে তারা সাঁতরিয়ে গভীর রাতে তারা বিভিন্ন জাহাজ, যেগুলো হচ্ছে আমাদের শত্রু বাহিনীর অস্ত্র সম্বলিত জাহাজ ছিল সেগুলো, প্লাস তাদের জন্য বিভিন্ন রসদ সম্বলিত জাহাজ ছিল। তো এই জাহাজগুলোতে একসঙ্গে যখন সমস্ত আক্রমণ হয়, তখন কিন্তু আসলে আমাদের পাকিস্তানি হানাদার বাহিনীর মনোবলটা ভেঙে যায়। কারণ হচ্ছে তাদের যে সাপ্লাই, আমরা লজিস্টিক চেইন বলি, এই লজিস্টিক চেইনটা কিন্তু ব্রেক হয়ে যায়। সো তারা যেভাবে তাদের রসদ পাচ্ছিল প্লাস তাদের অস্ত্র পাচ্ছিল, এই ঘটনার পরে তারা মানে তাদের এটাকে আমি বলবো যে মোরাল ব্রেকডাউন হয় তাদের। তো এই জিনিসগুলো থেকে আসলে অপারেশন জ্যাকপট সবার কাছে এত পরিচিত, এবং এই যোদ্ধারা এটা একটা কিংবদন্তির মতো হয়ে আছে, কিংবদন্তির মতো। এবং এখানে আসলে এই অপারেশন জ্যাকপটই শেষ না। আমরা যখন 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি, তখন আমাদের সশস্ত্র বাহিনীর সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা যারা আত্মাহুতি দিয়েছেন তাদের কথা আমাদের ভুলে গেলে চলবে না, এবং এই সংখ্যাটা কিন্তু কম না। প্রায় 1617 জন তাদের আত্মাহুতি দিয়েছেন। এর মধ্যে 7 জন বীরশ্রেষ্ঠের কথা আমরা জানি, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক আছেন, এবং তারা দেশ মাতৃকার জন্য, দেশ প্রেমের জন্য যেভাবে আসলে 1971 সালে যুদ্ধ করেছেন, এটা আমার মনে হয় আমাদের সবারই জানা উচিত। আমাদের তাদেরকে ভুলে গেলে চলবে না। গানটি ছিল আমার পুতুল যাবে আজ শ্বশুর বাড়ি, যাবে আজ শ্বশুর বাড়ি ছিল। জেনারেল মাসিউর, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। যেটি বলছিলেন, আপনারা তিনজনই বলছিলেন মোটামুটি যে মুক্তিযুদ্ধের একটি ইতিহাসের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু, এবং প্রশিক্ষণ তো ছিল, কিন্তু প্রশিক্ষণের পাশাপাশি তীব্র দেশপ্রেমের একটি বিষয় ছিল। তো সেই জায়গা থেকে যদি বলি যে দেশপ্রেমের মধ্য দিয়ে যে আমাদের সশস্ত্র বাহিনীর যাত্রা, আপনাকে যদি সেনাবাহিনীর কথাই জানতে চাই, আজকে 50 বছরে আমাদের সেই সক্ষমতার জায়গা কতটুকু এখন? জি, আপনাকে ধন্যবাদ আবারও। আমি একটু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাটা একটু বলে আসি, একটু সময় নিব। আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জন্ম হয়েছিল 1947 সালে। ফার্স্ট বেঙ্গল প্রথম টাইগার পরিবারের প্রথম সদস্য হিসেবে জন্ম লাভ করে, এবং মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের 8টি রেজিমেন্ট ছিল, তার মধ্যে 5টি ছিল আমাদের বাংলাদেশে এবং 3টি ছিল পশ্চিম পাকিস্তানে। তো 1971-এর 25শে মার্চের সেই কাল রাত্রিতে আঘাত হানার পর পাকিস্তানিরা আমাদের সারা দেশের জনগণ, তার সাথে আমাদের সশস্ত্র বাহিনীর অন্যান্য যে সমস্ত সেনা সদস্যরা দেশে ছিলেন, তারা
এবং প্রধানত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই ইউনিটগুলো যেই 5টি জায়গার কথা আমি বললাম যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা প্রথম দিন থেকেই তারা পক্ষ ত্যাগ করে, বিদ্রোহ করে এবং মহান স্বাধীনতা যুদ্ধে যোগ দেয়। আমি মনে করি যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের এটি একটি সবচেয়ে প্রথম দিকের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। স্বাধীনতা সংগ্রামটি এই সশস্ত্র বাহিনীর সদস্যগণ আমাদের 5টি রেজিমেন্ট যখন যোগ দিল, স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধের রূপ পেয়ে গেল। এবং সেখান থেকে সশস্ত্র যে যুদ্ধগুলো হচ্ছিল, প্রথম দিকে এই যুদ্ধটা হচ্ছিল অনেকটা গেরিলা কায়দায়। সেই গেরিলা কায়দায় এগিয়ে যাওয়ার পর এবং সুসংগঠিত হওয়ারও একটা ব্যাপার ছিল। 70-এর নির্বাচনের সময় আমাদের ব্যাটালিয়নগুলোকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল, তাদেরকে এক করতে দেওয়া হয়নি। রেজাল্ট দেখে তারা বুঝতে পেরেছিল যে তারা হেরে যাবে পশ্চিম পাকিস্তানিরা, এবং আমাদের নিজেদের মধ্যে যে কোহেশন যাতে না ঘটে, নিজেদের মধ্যে যে সহমর্মিতা আরও যেন বৃদ্ধি না পায়, সেটা যেন কোম্পানি আকারে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। কিন্তু এখানকার যে নেতৃত্ব যে ছিল, তারা মিলে এখান থেকে এই যার যার ব্যাটালিয়নকে নিয়ে তারা পক্ষ ত্যাগ করে বাংলাদেশের সীমানা অতিক্রম করে আমাদের পার্শ্ববর্তী দেশে অংশগ্রহণ করে এবং সেখানে সুসংগঠিত হয়। দ্বিতীয় যে বড় ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে সংগঠন, এই সংগঠনটার আমাদের এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধানত যেই সেক্টর কমান্ডাররা ছিলেন, তারা প্রথম 4 এপ্রিল তেলিয়াপাড়াতে মিটিং করেন এবং পরবর্তীতে আমাদের মুজিবনগর সরকারের গঠন, তাদের শপথ, জেনারেল ওসমানীর দায়িত্ব গ্রহণ, এবং সেখান থেকে তিনি সেক্টরগুলোকে বিন্যস্ত করে আলটিমেটলি 11টিতে গিয়ে দাঁড়ায়। তো এই যে প্রথম দিকের সংগঠন, এই সংগঠনটাও আমাদের সারা দেশের সাধারণ মানুষ, পুলিশ, ইপিআর এবং অন্যান্য যে সমস্ত মানুষগুলো যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে বসেছিল, এই প্ল্যাটফর্মটা তাদেরকে দিয়ে দেয়। এই প্ল্যাটফর্মটা বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে প্রদান করে। এবং তৃতীয় যে উল্লেখযোগ্য বিষয়টা ছিল, যুদ্ধ যখন চলছিল, এতদিন গেরিলা আকারে চলছে, জুন মাসে এসে সিদ্ধান্ত হলো যে না, আমাদের এখন কনভেনশনাল ফোর্স দরকার, অর্থাৎ একটি সুসংগঠিত বাহিনী দরকার। তখন ওই 3টি ফোর্স গঠিত হলো এবং জুলাই মাসের শেষে 28 তারিখ, 29-30 জুলাই আমাদের এই 3টি ফোর্সই ইন্ডিপেন্ডেন্ট অপারেশনে অংশগ্রহণ করতে গেল। এই অপারেশনগুলো সবচেয়ে বড় তাৎপর্য ছিল, আমাদের এই ফোর্সটি সুসংগঠিত হলেও আমাদের অস্ত্র এবং গোলা বারুদ কিন্তু তেমন ছিল না, অল্প ছিল। এই সীমিত নিয়েই তারা যুদ্ধ করতে গিয়েছে এবং এতে আমাদের বেশি ক্যাজুয়ালিটি হয়েছে। যুদ্ধক্ষেত্রের সফলতাটা ওই সময় অত বড় না হলেও যেটা সবচেয়ে বেশি কাজে লেগেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ মুক্তিবাহিনী একটি সুসংগঠিত বাহিনী হিসেবে যুদ্ধ করছে, কনভেনশনাল ওয়ারে তারা জড়িয়ে পড়েছে, মানে আমাদের বিজয় অবশ্যম্ভাবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে আসে। তো যাই হোক, এভাবে আমাদের মিত্রবাহিনীর সহায়তায় যদি আমরা আসি, জি, 1971-এর 16 ডিসেম্বর আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হওয়ার পর এই 3টি মাত্র আমাদের যে সেক্টর ছিল, 44 ব্রিগেড হিসাবে পরিগণিত হয়, 44 ব্রিগেড, 46 ব্রিগেড এবং 55 ব্রিগেড হিসাবে ইনিশিয়ালি যাত্রা শুরু করে। এর সাথে আমাদের ছিল মুজিব ব্যাটারি ছিল, রওশনারা ব্যাটারি ছিল এবং আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ব্যাটারি ছিল। আমাদের কিছু এএমসি মানে আমাদের মেডিকেল কোরের কিছু ইউনিট ছিল যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সকল স্তরের মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করত, এবং কিছু সিগন্যাল ইউনিট ছিল। বঙ্গবন্ধু দেশে ফিরে আসার পর তিনি তার দূরদর্শী এবং দূরদৃষ্টি দিয়ে উপলব্ধি করলেন যে আমার এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য তখনকার অত্যন্ত ভঙ্গুর অর্থনীতি সত্ত্বেও তিনি কিন্তু আমাদের জন্য ট্যাঙ্কের ব্যবস্থা করলেন এবং অন্যান্য বাহিনীর জন্য সরঞ্জাম আনা শুরু করলেন। এবং 1973 সালের মধ্যেই যে 3টি মাত্র ব্রিগেড থেকে শুরু হয়ে আমাদের কিন্তু 100টির মতো ইউনিট তিনি তার 1 বছরের মধ্যেই তিনি দাঁড় করিয়ে দিলেন। তিনি উপলব্ধি করলেন যে আমাদের একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। সেই অবস্থা থেকে শুরু করে আমি কুইকলি চলে আসি, আমরা সময়ের বিষয়টা আছে। আজ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী একটি সেনাবাহিনী হিসাবে আমাদের প্রতিষ্ঠিত রয়েছে। আমাদের 10টি সুগঠিত ডিভিশন রয়েছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এখন সর্বদাই প্রস্তুত রয়েছে। আমাদের রয়েছে
চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক, মানে হচ্ছে অত্যাধুনিক ট্যাঙ্ক রয়েছে। আমাদের পদাতিক ব্যাটালিয়নের জন্য রয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র এবং ইনফ্যান্ট্রি গ্যাজেট, যেটাকে আমরা বলে থাকি, সেগুলো রয়েছে। আমাদের আর্টিলারি কোরের জন্য, গোলন্দাজ বাহিনীর জন্য রয়েছে আমাদের দূরপাল্লার অস্ত্র রয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার্স সুসংগঠিত এবং আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেই 3টি ব্রিগেড থেকে শুরু করে বঙ্গবন্ধুর অত্যন্ত সযত্নে 1 বছরের মধ্যে এই বাহিনীটিকে, সেনাবাহিনীকে অত্যন্ত সুগঠিতভাবে দাঁড় করিয়ে দেওয়ার পর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিগত প্রায় 12 বছরে আমাদের সেনাবাহিনীকে অত্যন্ত উন্নত মানের একটি বাহিনী বানিয়ে প্রস্তুত করে দিয়েছেন, যা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য অ্যাবসলিউটলি প্রিপেয়ার্ড। আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদ সিদ্দিক। জি, এর আগে আপনি বলছিলেন যে দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাইরেও কাজ করছে আমাদের বাংলাদেশ বিমান বাহিনী। নিশ্চয়ই আপনি শান্তিরক্ষী মিশনের কথা বলছিলেন। জি, জি। তো শান্তিরক্ষী মিশনে যখন আপনি যান, মানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যখন যায়, আমি 3 বাহিনীর কথাই বলছি, মূলত আপনাদের ভিতরে তাড়নাটা থাকে বা আপনাদের ভিতরে একটি উদ্দীপনা কাজ করে দেশের সম্মান এবং দেশের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরা। সেই জায়গাতে একটু আপনি আলোচনা করবেন মিশন নিয়ে। ধন্যবাদ আপনাকে। শুরুতে যেটা বলেছিলাম, বাংলাদেশ বিমান বাহিনী স্বাধীনতার প্রাককালে অথবা ওই সময়টাতে যে ক্ষুদ্র বিমান বাহিনী হিসেবে পরিচিত ছিল, অথবা যার সূচনা হয়েছিল কিলো ফ্লাইটের মাধ্যমে, কালের পরিক্রমায় সেই বিমান বাহিনী আজ একটি শক্তিশালী বিমান বাহিনী হিসেবে রূপ লাভ করেছে। এই কিছুদিন আগে যদি দেখেন মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেখানে আমরা 24টি বিমান একসাথে আকাশে ফ্লাই করে আকাশে 101 লিখেছি, 100 লিখেছি এবং জাতির পিতার প্রতি আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করেছি এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে। এর সাথে আরেকটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ বিমান বাহিনী স্বাধীনতা পুরস্কার 2017 লাভ করেছে। এগুলো সবই বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতার ফল। এই সক্ষমতা যখন আমরা অর্জন করলাম, তখন আমরা স্ট্রংলি ফিল করলাম যে আমরা দেশের প্রয়োজন মিটিয়েও বহির্বিশ্বের শান্তি রক্ষায় আমরা নিজেকে নিবেদন করতে পারি। সেই আলোকে 1993 সনে বসনিয়া হার্জেগোভিনাতে প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। আজ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা 29টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন এবং নিয়োজিত আছেন এখন পর্যন্ত। সব মিলে আমরা বলতে পারি সদস্য সংখ্যা হয়তো 7,500 অথবা এরকম হবে। রাইট অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশ বিমান বাহিনীর 9টি হেলিকপ্টার এবং 1টি বড় পরিবহন বিমান জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত আছে। আমরা যে দেশগুলোতে শান্তিরক্ষী হিসেবে কাজ করেছি সেগুলোর ভিতরে ইস্ট তিমোর, সাউথ সুদান, কুয়েত, বসনিয়া হার্জেগোভিনা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, হাইতি, এইসব দেশ সকল। এই দেশ সকল গুলোতে আমরা কাজ করে যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করেছি তা আমাদের জন্য অতুলনীয়। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে কাজ করার বদৌলতে বাংলাদেশ বিমান বাহিনী নিজের সুনাম বৃদ্ধি করেছে। সেই সাথে সবচেয়ে বড় জিনিস, আমরা দেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছি। বাংলাদেশ বিমান বাহিনীর সমস্ত শ্রেণীর কর্মকর্তা, কর্মচারী এবং যারা যারা সেখানে নিয়োজিত ছিলেন সবাই তাদের পেশাদারিত্বের মাধ্যমে, তাদের সততার মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ এবং তথা বাংলাদেশ বিমান বাহিনীর সম্মান বহুল অংশে বৃদ্ধি করেছেন, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখানে একটি জিনিস আপনাদের আরও মনে করে দিতে চাই, এই বিমান বাহিনী সদস্যরা যখন শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত ছিলেন, সেখানে 2008 সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কর্মকর্তাবৃন্দ তারাও নিয়োজিত ছিলেন। আজ পর্যন্ত 46 জনের মতো মহিলা কর্মকর্তা সেখানে দায়িত্ব পালন করেছেন। এটা আমাদের একটি নারীর ক্ষমতায়ন বাংলাদেশ বিমান বাহিনী এর মাধ্যমে সারা বিশ্বের কাছে প্রজেক্ট করেছে। রাইট অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশ বিমান বাহিনীর 16 জন নারী কর্মকর্তা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দেশের গণ্ডি পেরিয়ে যে সুনাম বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে এসেছে, সেই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। অনেক ধন্যবাদ কমান্ডার নাহিদ শারমিন। আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু একটি নীতি নিয়েছেন 1974 সালে। তো সেই বঙ্গবন্ধুর শ্রেণী থেকে আজকে আপনি বঙ্গবন্ধুর সেই নীতি এবং অবদান, সেটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, বঙ্গবন্ধুর এই মৌলিক নীতি যেটা 1974 সালে উনি দিয়েছিলেন, তার আলোকে কিন্তু আবার 18ই মার্চ 2018-তে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে জাতীয় প্রতিরক্ষা নীতিমালা, এবং যেটা আসলে ওই 74-এর
2018-তে, এবং যেটা আসলে ওই আমাদের যে 1974 সালে বঙ্গবন্ধুর যে নীতিমালা ছিল তার আলোকেই তৈরি করা হয়েছে, যেখানে দুটো বিষয়কে মূলত ফোকাস করা হয়েছে। একটা হচ্ছে আমাদের জাতির আশা আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে আমাদের সরকারের যে প্রতিরক্ষা পরিকল্পনা। তো এই জিনিসগুলো সামনে এসেছে এখানে। যেহেতু আপনি বঙ্গবন্ধুর এই 1974-এর নীতির কথা বললেন, এখানে একটা বিষয় আসলে আসে। দেখেন, উনি বিভিন্ন সময় ওনার সময়কালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে গিয়েছেন, তিনি বিভিন্ন পাসিং আউট প্যারেডে গিয়েছেন, তিনি বক্তব্য রেখেছেন, এবং আপনি ওনার বক্তব্যগুলো যদি শোনেন, উনি কিন্তু খুব সুন্দর করে বলতেন যে আদর্শ সৃষ্টি করো। তার মানে উনি চাইতেন যে আমাদের গণসম্পৃক্ততা, আমাদের একটি সুসংগঠিত সশস্ত্র বাহিনী একদিন তৈরি হবে, এবং যেখানে হচ্ছে তিনি আমাদেরকে এক নির্দেশনা দিয়েছিলেন যে আমাদেরকে কিভাবে চলতে হবে এবং আমাদের ভবিষ্যতে দেশের জন্য, দেশের মানুষের জন্য কিভাবে আমাদেরকে কাজ করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এটাই না, উনি কিন্তু এটা বুঝিয়েছিলেন যে আমাদেরকে গণসম্পৃক্ত হতে হবে। আরেকটা বিষয় আপনাকে জানতে চাই, মিলিটারি ডিপ্লোমেসি নিয়ে আপনি কি বলতেন? জি হ্যাঁ, এটি আমি বলছি যে এখান থেকে আসলে মিলিটারি ডিপ্লোমেসিও আসবে। তো এখন বঙ্গবন্ধুর তিনটা খুব প্রয়োজনীয় জিনিস যেটা আসলে সবার জানা উচিত। একটা হচ্ছেন তিনি ভূ রাজনৈতিক প্রয়োজনে, এখন আমরা যে আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী বলছি সেটা কিন্তু উনি সে সময় বলে গিয়েছেন, এবং তিনি বলেছেন যে ভূ রাজনৈতিক প্রয়োজনে একসময় এটা আমাদেরকে করতে হবে। 1974 সালে তিনি টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট তৈরি করেছিলেন, এবং যেটা কিন্তু পরবর্তীতে আমরা যখন আমাদের এই সমুদ্র সীমা নির্ধারণ করেছি তখন কিন্তু এই জোন একটা আমাদের কাজে এসেছে। শুধু তাই না, তার যে নেতৃত্ব, তার যে দূরদর্শিতা, এটা আমরা বুঝতে পারি বঙ্গবন্ধুর যে 6 দফা আন্দোলন ছিল সেখানেও একটি পয়েন্টে ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে নৌবাহিনীর সদর দফতর হতে হবে। তো এই জিনিসগুলো আপনি দেখেন, এখন জিওগ্রাফিক্যাল কারণে সেটি বঙ্গবন্ধু জিওগ্রাফিক্যাল কারণেই তিনি চেয়েছিলেন। এখন আমি যদি আপনার পরবর্তী প্রশ্নে আসি, সেটা হচ্ছে মিলিটারি ডিপ্লোমেসি। এখানে আসলে মিলিটারি ডিপ্লোমেসিটা কিন্তু আসলে আসে আমাদের ন্যাশনাল ফরেন পলিসি এবং ন্যাশনাল সিকিউরিটি পলিসি থেকে, এবং এই মিলিটারি ডিপ্লোমেসি আসলে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বা যে কোনো দেশের সাথে আমরা মিলিটারি ডিপ্লোমেসি স্থাপন করি। আমাদের নৌবাহিনীতে আমরা বলি নেভাল ডিপ্লোমেসি, এবং বিভিন্নভাবেই কিন্তু এগুলো আমরা করে থাকি। যেই দেশগুলোতে আসলে মিলিটারি একটা উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে তাদের সাথে কিন্তু মিলিটারি ডিপ্লোমেসি স্থাপনের মাধ্যমে আমরা অনেক পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করতে পারি, এবং অনেক বড় ধরনের কোনো কনফ্লিক্ট এড়িয়ে শুধুমাত্র ডিপ্লোমেসি প্রদর্শন করে কিন্তু আমরা একটা যে কোনো ধরনের কিছু আমাদের সুবিধার্থে আমরা প্রস্তুত করতে পারি নিজেদেরকে। আপনি দেখেন, আমাদের বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন সময় গুডউইল ভিজিটে যায়, আমরা বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল বিভিন্ন টক করি। তারপরে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ের কথা না বললেই নয়, যেটা আসলে প্রথমবারের মতো বাংলাদেশ করতে যাচ্ছে 2022 সালে। 2021-এ হওয়ার কথা ছিল, বাট কোভিডের প্রয়োজনে এটা আমরা 2022-এ করছি। এই জিনিসগুলোও কিন্তু আমাদের মিলিটারি ডিপ্লোমেসির একটা অংশ বা নেভাল ডিপ্লোমেসির একটা অংশ। সো এই জিনিসগুলো করলে যেটা হয় যে আমাদের, যেমন ধরেন আমি সামরিক বাহিনী স্টাফ কলেজে আছি, তো এখানে কিন্তু আমাদের অনেক বিদেশি শিক্ষার্থী রয়েছেন। এটাও কিন্তু পার্ট অফ মিলিটারি ডিপ্লোমেসি। বিভিন্ন দেশের সাথে আমাদের ভালো ডিপ্লোম্যাটিক সম্পর্কের কারণে কিন্তু এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো হচ্ছে। তারা আসছে, আমরা যাচ্ছি, কখনো ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে। তো এই সব কিছু এটা আসলে একটা দেশের একটা মডার্ন টুলস আমি বলবো, যেটা বিভিন্ন দেশের মধ্যে সুন্দর সম্পর্ক স্থাপনে সহায়ক ভূমিকা রাখে। অনেক ধন্যবাদ। গণসম্পৃক্ততার কথা বলছিলেন কমান্ডার নাহিদ শারমিন। একটি কথা আমরা শুনি এখন, পিপলস আর্মি, এই জায়গাটাতে আপনি একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। গণসম্পৃক্ততা এটা আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, আমি বলবো যে এটা একটা কোয়ালিটি। আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের গণমানুষের সাথেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রথম যাত্রা শুরু। তো এই যে মানুষের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা, এই যে কাজ করার মাধ্যমে যে দেশের জন্য সার্বিকভাবে কাজ করার যে একটা মানসিকতা, এটি কিন্তু বিশ্বের অন্য জায়গায় খুবই বিরল। এই জন্যই আমরা দেখতে পাই যে আমাদের দেশের মানুষ, আমরা যেখানেই কাজ করতে যাই না কেন, সেনা, নৌ, বিমান, যেই যাই না কেন, সর্বত্রই আমাদের দেশের মানুষ আমাদের সাথে খুব হৃদ্যতার সাথে কাজ করে।
এখন গণসম্পৃক্ত এই যে বিষয়টা, এটা বঙ্গবন্ধু বলেছিলেন, আপনার যদি মনে থাকে 1975 সালের জানুয়ারি মাসের প্রথম বাংলাদেশ বিএমএ লং কোর্সের পাসিং আউট প্যারেডে বলেছিলেন যে তোমরাই হবা আমার পিপলস আর্মি। অর্থাৎ যে পিপলস আর্মি যেভাবে কাজ করে, মানুষের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে, সেই বিষয়টা তিনি চেয়েছিলেন। এবং এই বিষয়টাই আমাদের বর্তমান ডিফেন্স পলিসিতে বলা হয়েছে যে গণসম্পৃক্ত সশস্ত্র বাহিনী হবে। এখন এই গণসম্পৃক্ত সশস্ত্র বাহিনীর বঙ্গবন্ধুর সময় তিনি আরেকটু বলেছিলেন, তিনি বলেছিলেন যে প্রয়োজন হলে তোমরা উৎপাদন করে খাবে। অর্থাৎ আপনি যদি দেখেন যে গণচীনের যে পিপলস আর্মি যেটা আছে, তারা হলো গিয়ে এক ধরনের বাহিনী, কিন্তু বঙ্গবন্ধু চেয়েছে একটু ভিন্ন রকমের একটা ব্যাপার। সেটা হচ্ছে যে একটা কনভেনশনাল ফোর্স, কিন্তু তার রুট থাকবে মানুষের মধ্যে। সেই জন্য জনগণের কল্যাণে। সেই জন্য আমরা দেখতে পাই যে আমাদের সরকার সর্বদাই পোস্ট মডার্ন মিলিটারি হিসেবে আমাদের আর্ম ফোর্সেসগুলোকে বিভিন্নভাবে নিয়োজিত করেছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে পিস কিপিংয়ে বিশ্বের নাম্বার 1 ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি বা সেনা প্রেরণকারী দেশ হিসাবে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী সবাই মিলেই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা যখনই আমাদের প্রয়োজন হয় এটার জন্য আমরা নিজেরা ঝাঁপিয়ে পড়ি। আপনারা হয়তো মনে থাকবে যে আমাদের চট্টগ্রামে যখন ল্যান্ডস্লাইড হয়েছিল, ভূমিধস হয়েছিল, কাউকে কিন্তু বলতেও হয় না, আমাদের ক্যাম্প থেকে অফিসাররা গিয়ে প্রাণ দিয়েছে। সো এরকম বিভিন্ন কাজে যখন আমরা আমাদের গণসম্পৃক্ত হিসেবে যখন নিজেদেরকে গড়ে তুলি, তখন আমরা বিভিন্ন কাজে সম্পৃক্ত হই। এরই অংশ হিসাবে আপনারা দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দেশে প্রায় 50টির মতো পাবলিক স্কুল কলেজ পরিচালনা করছে। দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই জিনিসগুলো দারুণভাবে ভূমিকা রাখছে। একটি মানসম্মত এডুকেশন তারা প্রোভাইড করছে। আমাদের কিছু মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে অত্যন্ত দক্ষতার সাথে। আমাদের অত্যন্ত উন্নত মানের বিভিন্ন আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলো আমাদের গড়ে উঠছে। এই গণসম্পৃক্ত হওয়ার কারণেই কিন্তু সরকার বিভিন্নভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে বিভিন্ন দেশের উন্নয়নমূলক কাজে আজও আমরা দেখতে পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশ গঠন করার কাজে, দেশ উন্নয়নের কাজে সম্পৃক্ত হতে। আপনারা হাতির ঝিলের মতো প্রজেক্ট দেখছেন এবং বিভিন্ন আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে এবং দেশের জন্য কাজ করে যাচ্ছে। আপনার কাছে যুক্ত হতে সেটা হচ্ছে, যেমন ধরেন একটি হচ্ছে প্রতিরক্ষা, আরেকটি হচ্ছে জনকল্যাণ। জনকল্যাণের কথা কিছুটা বলেছেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, আপনি আরেকটু বলবেন। প্রাকৃতিক দুর্যোগ বলো কিংবা এই যে আমাদের করোনা মহামারীটি গেল, শতাব্দীর একটি ভয়াবহতম মহামারী, সে সময় আমরা দেখেছি আপনার বাহিনী সহ মানে 3 বাহিনীর সদস্যরাই মানুষের কল্যাণে কাজ করেছেন। এই জায়গাতে আরেকটু আপনি ব্যাখ্যা করেন যদি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম সেটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং আজ অবধি বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সেনা, নৌ, বিমান সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জনগণের জন্য যখনই প্রয়োজন হয়েছে তখনই ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে একটু আলোকপাত করতে চাই, তাহলে দেখবেন এই যে এই মুহূর্তে আপনি এখানে টিভি সেটের সামনে বসে আছেন, আমরা সবাই বসে আছি, আমার পাইলট আমার হেলিকপ্টার রেডি আছে সার্চ অ্যান্ড রেস্কিউর জন্য। যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য দ্রুততম সময়ে, স্বল্পতম সময়ে সম্ভব আমার পাইলট আমার হেলিকপ্টার সেই দুর্যোগ প্রবণ এলাকাতে চলে যাবে। আপনি যদি কতগুলো ঘূর্ণিঝড় দেখেন, বাংলাদেশ প্রাকৃতিকভাবে একটি দুর্যোগ প্রবণ এলাকা। ঘূর্ণিঝড় আইলা, সিডর, বুলবুল, আমফান এগুলো দেখেছেন। এই বিমান বাহিনীর সবচেয়ে একটা অ্যাডভান্টেজাস পজিশন যেটা হচ্ছে, অতি দ্রুত সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো এবং পরিবহন বিমানগুলো এই দুর্যোগ প্রবণ এলাকাতে যেতে পারে এবং মানুষের কাছে পৌঁছতে পারে, তাদের মেডিকেল ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারে, তাদের খাদ্য পানীয় সেই ব্যবস্থাগুলো করতে পারে এবং সরেজমিনে সেটা সরেজমিনে দেখে নিরূপণ করতে পারে তাদের কি লাগবে। এই ব্যাপারগুলো সম্ভব বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার এবং ট্রান্সপোর্ট পরিবহন বিমানগুলোর মাধ্যমে। এর পাশাপাশি যদি দেখেন, কয়েকদিন আগে টিভিতে হয়তো আপনি একটা খবরও প্রচার করেছেন যে পার্বত্য চট্টগ্রাম এলাকাতে যে 4 জন ছাত্র দিনের বেলা শেষ হয়ে যাচ্ছে, রাস্তা হারিয়ে ফেলছে। খবর শোনা মাত্র বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার AW139 ওই এলাকাতে গিয়েছে এবং দিনের আলো শেষ হওয়ার আগেই তাদের উদ্ধার করে নিয়ে এসছে। এগুলো হচ্ছে প্রাত্যহিক ঘটনা। প্রতিদিন আপনি দেখবেন বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো বিভিন্ন জায়গায় এরকম উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালাচ্ছে। যদি এই করোনা মহামারীর সময়টাতে আপনি চিন্তা করেন যে বিভিন্ন দেশে আমাদের আটকে পড়া বাংলাদেশি
ছিল, সেখানে মালয়েশিয়াতে, ইউএইতে, ইউনাইটেড কিংডমে সেগুলো ছিল, চায়নাতে। সেখানে বাংলাদেশ বিমান বাহিনী 17টির মতো চার্টার ফ্লাইট পরিচালনা করে আমাদের দেশের জনগণকে দেশে ফিরে নিয়ে এসেছে। ভ্যাকসিন আনার জন্য এই সপ্তাহে আপনার আছে আমাদের C-130 জুলিয়েট অত্যাধুনিক পরিবহন বিমান, এগুলো দিয়ে আমরা প্রতিনিয়তই আমরা চায়নাতে পাঠাচ্ছি এবং চায়না সরকার প্রদত্ত যে ভ্যাকসিন এবং মেডিকেল যে কিটিং যে ফ্যাসিলিটি আছে সেগুলো আমরা নিয়ে আসছি, এগুলো প্রাত্যহিক কার্যক্রম হিসেবে চালনা করছি। কয়েকদিন আগে দেখবেন আর্কিজ গ্রুপের একটা ক্লিংকারবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেল, 11 জন নাবিক তাদের জীবন হারাচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার তাদের যে উদ্ধার করে নিয়ে আসলো। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে একটা জাহাজ উল্টে গিয়েছিল বঙ্গোপসাগরে, সেখানে 12 জন নাবিক এবং ক্রুকে হেলিকপ্টার তাদের উদ্ধার করে নিয়ে আসলো। পার্বত্য চট্টগ্রামের CST আমরা যেটা বলি, চিটাং হিল ট্র্যাক্স, সেখানে শান্তি রক্ষার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্যরা নিয়োজিত আছেন। তাদের মেডিকেল ফ্যাসিলিটি বলেন, তাদের রসদ বলেন, তাদের খাদ্য বলেন এবং তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন, প্রাকৃতিক যেহেতু জায়গাটা খুব কনফাইন, সেখানে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারগুলো প্রতিনিয়ত 365 দিন সেবা দিয়ে আসছে। এরকম আমি আপনার কাছে আরেকবার চেষ্টা করব, কমান্ডার নাহিদ শারমিন যেভাবে বলছিলেন তারা দুজন সেনাবাহিনী এবং বিমান বাহিনী, আপনার নৌবাহিনীও নিশ্চয়ই এভাবেই কাজ করেন মানুষের কল্যাণের জন্য। তো এই যে তাড়নাটা, এটা কোত্থেকে আসে? প্রশিক্ষণ তো অবশ্যই একটা ব্যাপার, পাশাপাশি তীব্র দেশপ্রেম আপনাদের মনের ভেতরে কাজ করে বলেই তো মানুষের কল্যাণে কাজগুলো করতে পারেন আপনারা। জি অবশ্যই তীব্র দেশপ্রেম আমাদের ভিতর কাজ করে এবং আমরা আসলে এতটা সুসংগঠিত এবং দেশ মাতৃকার কল্যাণে আমরা নিজেদেরকে এতটাই নিয়োজিত করে রেখেছি যে আমাদের সামনে আমাদের দেশের কল্যাণে যে ধরনের অ্যাসাইনমেন্ট আমাদের জন্য আসুক না কেন, আমরা কিন্তু তা পালনে বদ্ধপরিকর এবং তা পালন করে আসছি। স্যাররা যেভাবে বললেন, সেনাবাহিনী যেভাবে সম্পৃক্ত হচ্ছে, বিমান বাহিনী হচ্ছে, দেশের বাইরেও কিন্তু হচ্ছে। আমরা দেখেন, আমরা বড় একটা সমুদ্র সীমা এখন অর্জন করেছি। জি, এখন কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের যুদ্ধ জাহাজগুলো এই বড় সমুদ্র সীমায় পেট্রোলিংয়ে থাকে, কারণ আমরা আছি বলেই কিন্তু আজকে আমরা দেশের জন্য ব্লু ইকোনমি চিন্তা করতে পারছি, আজকে আমরা দেশের জন্য ডিপ সি ফিশিং এর কথা চিন্তা করতে পারছি। কারণ হচ্ছে আমরা এই বড় সমুদ্র সীমার যে সিকিউরিটি সেটা আমরা দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং এটা আসলে আমরা বলি 24/7। সো এখানে আসলে সব সময়ের জন্য কিন্তু আমরা সমুদ্রে আছি এবং আমরা সমুদ্র পাহারা দিচ্ছি বলেই আমি বলবো যে হয়তো নিশ্চিন্তে আমাদের দেশের জনগণ তাদের ঘুমাতে পারছেন বা একটু ভালো সময় পার করতে পারছেন। অথবা সমুদ্রের উপর নির্ভর করে যারা জীবিকা অর্জন করেন তারাও সাহস পাচ্ছে। আমাদের এখানে দেখেন, আমরা বলি যে বিভিন্ন নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেট থাকে আমাদের জন্য, এগুলো আসলে একটা সেফটি ইস্যু থাকে আমাদের জন্য। তো যখন আমরা এভাবে সার্বক্ষণিক পেট্রোলিংয়ে থাকি, তখন কিন্তু আমাদের জেলে বলেন বা আমাদের যারা আসলে এই ব্লু ইকোনমির জন্য সরাসরি কাজ করছেন, সম্পদ আহরণে কাজ করছেন, তারা কিন্তু অভয় সহকারে এই কাজগুলো করতে পারছেন এবং আমরা আসলে আমাদের দেশের আমদানি রপ্তানিতে কিন্তু পরোক্ষভাবে অনেক বড় একটা ভূমিকা রেখে চলেছি। এটা তো দেশের কথা গেল। এখন যদি আমি দেশের বাইরের কথায় আসি, আসলে এটা না বললেই না, কারণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আপনার ইউনিফিল মিশনে আমরা যেভাবে ডিপ্লয় হয়ে আছি, এত নিজ দেশ থেকে, হোম পোর্ট থেকে আমরা এতটা দূরে আছি এবং আমরা কিন্তু এখানে কিন্তু পৃথিবীর খুব অল্প দেশের জাহাজ আছে যারা হচ্ছে ইউনাইটেড নেশন মিশনে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ কিন্তু তার একটি গর্বিত অংশীদার। আমরা অংশগ্রহণ করে যাচ্ছি এবং আমাদের এখন বাণিজ্য সংগ্রাম রয়েছে। আপনি জেনে থাকবেন যে এখানে এত দূরে যখন আমরা হোম পোর্ট থেকে থাকি, তখন কিন্তু জাহাজের মেইনটেনেন্স এই ইস্যুগুলো আসে, বাট এগুলো কিন্তু আমরা সব কিছু সফলভাবে সমাধান করে আমাদের দেশের সরকারকে আশ্বস্ত করে আমরা কিন্তু 2010 সাল থেকে ভূমধ্যসাগরে মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা করে আসছি এবং পাশাপাশি সাউথ সুদানেও আমাদের একটি রিভারাইন কন্টিনজেন্ট রয়েছে। তো শুধু দেশে না, দেশের বাইরেও আসলে বাংলাদেশ নৌবাহিনী তার ভাবমূর্তিকে উজ্জ্বল রেখেছে এবং বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সবাই আসলে এই সাফল্যের অংশীদার বলে আমি মনে করি। এবং সর্বোপরি বাংলাদেশের জনগণ। আমরা শেষের দিকে আছি, আপনি শেষ কথা যদি কিছু বলতে চান। আমি শুধু একটা বিষয় একটু হাইলাইট করতে চাই। আমার একটু বলতে ইচ্ছে হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের টপ ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি। এ পর্যন্ত আমাদের প্রায় 1,43,000 সেনাবাহিনীর সদস্য,
অত্যন্ত দক্ষতার সাথে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এটা আমাদের জাতির একটি অত্যন্ত গর্বের একটা ব্যাপার যে আমরা জাতি হিসেবে আমরা সহমর্মী, এবং এই সহমর্মিতার কারণেই আমরা যখন বিদেশে গিয়েছিলাম শুরুর দিকে জাতিসংঘ মিশনে, তখন আমাদের এই নেচারের কারণে আমরা মানুষের দুঃখে খুব তাড়াতাড়ি দুঃখী হই এবং তার পাশে গিয়ে দাঁড়াই। তো আমাদের ব্যাটালিয়নগুলো গিয়ে যখন স্থানীয় মানুষের সাথে মিশে খুব তাড়াতাড়ি আমরা তাদের সাথে মিশে যেতে চাই এবং তাদের সমস্যা সমাধানের দিকে আমরা মনোযোগী হই। ফলে সর্বক্ষেত্রেই যেখানে আমরা যেয়েছি, বাংলাদেশ সেনাবাহিনী গিয়েছে, আমরা 124 জন আমাদের প্রাণ দিয়েছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। বাট তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই দায়িত্ব পালন করে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনি শেষ কথা যদি কিছু বলেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ক্ষুদ্র পরিসরে বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয়েছিল, সময়ের পরিক্রমায় জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশ বিমান বাহিনী আজ অনেক শক্তিশালী, স্বনির্ভর এবং এই ধারা অব্যাহত রাখবে বলে আমি দৃঢ়প্রাণে বিশ্বাস করি। বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মঞ্চে দীক্ষিত হয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার সার্বিক দিক নির্দেশনায় দেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ বিমান বাহিনীও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের একটা সারি থেকে আমি শুরু করি। ফোর্সেস গোল 2030 এটা কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে 3 বাহিনীতেই। বাংলাদেশ নৌবাহিনীতেও আমাদের বানৌজা শেরে বাংলা, বানৌজা শেখ হাসিনা এবং বানৌজা শেখ মুজিব, এই নতুন নতুন বেসগুলো আমাদের তৈরি হয়েছে বা কিছুটা তৈরি কার্যক্রম আছে। সাবমেরিনের বেস হচ্ছে। সো আসলে অনেক উন্নয়ন হয়েছে, হয়তো খুব অল্প পরিসরে বলে শেষ করা হবে, আমরা সেটি আশা করি। সাফল্য যাত্রা অব্যাহত থাকুক। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দেশবাসীকে ধন্যবাদ। জি, দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টা দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।